প্রিয় ভাইয়া ও আপুরা, আজকের ভিডিও ক্লাসে আমরা রসায়নের সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, যার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশনস। তোমরা ইতিমধ্যে এর আগে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত পড়ে এসেছো এবং চ্যাপ্টার 7-এ আমরা মূলত এর আগের চেয়ে ভিন্ন প্রকৃতির কিছু জিনিসপত্র দেখতে পাবো। তো এই চ্যাপ্টারটা প্রস্তুতিতে আমার সাথে ছিল তোমাদের প্রিয় আহনাফ ভাইয়া অ্যানিমেটর হিসেবে, আর আমাকে তো তোমরা চিনোই, আমি হচ্ছি আশিক শাহ। তাহলে চলো দেরি না করে চ্যাপ্টারটা আমরা শুরু করি। তো চ্যাপ্টারটা শুরু করতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই অধ্যায়ে আমরা মূলত কি কি শিখবো। আমি প্রথমেই যেটা করি সব চ্যাপ্টারের ক্ষেত্রে, তো আমরা জানি যে রসায়নে আমরা মূলত আলোচনা করি কি পদার্থের প্রকৃতি, ধর্ম এবং তাদের যে পরিবর্তনটা সেগুলো নিয়ে। এবং তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন পদার্থ কিন্তু প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, এবং ভিন্ন অবস্থায় এই যে পদার্থ যখন পরিণত হয় তখন তাদের যে ভৌত অবস্থার পরিবর্তনটা ঘটে সেটাকে আমরা ভৌত পরিবর্তন বলি, এবং যখন সে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন কোনো পদার্থে পরিণত হয়ে যায় তখন তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। আমরা এই চ্যাপ্টারটাতে মূলত এই সকল ভৌত এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব, এবং এর পাশাপাশি এখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ এবং রাসায়নিক বিক্রিয়ার হার নিয়েও আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তনের পার্থক্য নিয়ে আমরা মূলত আলোচনা করব। আমরা আর কি কি করতে পারি এখানে? আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ এবং শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে, সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ কিংবা বিয়োজন বিক্রিয়া, এছাড়াও রয়েছে জারণ বিজারণ সহ প্রশমন বিক্রিয়া, আরো বিভিন্ন ধরনের বিক্রিয়া রয়েছে যেগুলো আমরা এখানে শিখব। এখানে আমরা শিখব লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি কি এবং কাদের ক্ষেত্রে এই নীতিটা ব্যবহার করা হয়, এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের যে পরিমাণগুলো তাদেরকে কিভাবে লা শাতেলিয়ারের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় সেগুলো আমরা শিখব। আমরা জারণ বিজারণ বিক্রিয়ার প্রকারভেদ এখানে করতে শিখব। বাস্তব ক্ষেত্রে ঘটা বিভিন্ন বিক্রিয়া সমূহ নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং তাদের ক্ষতিকারক প্রভাব কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমাদের সবাই দেখেছি যে বাসাবাড়িতে লোহার তৈরি জিনিসপত্রে কিভাবে মরিচা পড়ে, এবং এই মরিচা পড়া রোধ করার জন্য আমরা কি কি করতে পারি সেগুলো নিয়েও আলোচনা করা হবে। রাসায়নিক বিক্রিয়ার হার কিংবা গতিবেগ নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব, এবং শেষের দিকে আমরা অম্ল ক্ষারের প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া নিয়ে এখানে আলোচনা করব। এর পাশাপাশি আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করা বিভিন্ন ধাতব বস্তু নিয়ে আলোচনা করতে পারি এখানে, এবং এখানে তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, যেটা হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন শ্রেণী বিভাগ, সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা আজকের মূল পড়ায় প্রবেশ করে ফেলি। প্রথমেই আমাদের চলে আসছে পদার্থের পরিবর্তন নামে টপিকটা। এখন পদার্থের পরিবর্তন বললে আমাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটা আসে সেটা কি? সেটা হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। এবং এই পরিবর্তনগুলো আসলে কেন ঘটে? আমাদের চারপাশে এই যে নানা ধরনের পদার্থ রয়েছে তারা কি বিভিন্ন ধরনের তাপ, চাপ কিংবা একে অন্যের সংস্পর্শে এসে কিন্তু এই পরিবর্তনগুলো ঘটায়। আমি চ্যাপ্টার 1-এ তোমাদেরকে খুব সংক্ষেপে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে ধারণা দিয়ে এসেছিলাম। আমরা এই চ্যাপ্টারের শুরুতে সেগুলো আবার একটু রিভিউ করে নেব। তাহলে আমরা জানি যে পদার্থের দুই ধরনের পরিবর্তন ঘটছে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। আমাদের এই দুই ধরনের পরিবর্তনই খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্রতিটা পদার্থই এক বা একাধিক মৌল দিয়ে গঠিত। এখন এই ভৌত পরিবর্তন বলতে আমি আসলে কি বুঝবো? কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে যখন, অর্থাৎ এই পরিবর্তনটা না ঘটে আমাদের শুধু যদি বাহ্যিক অবস্থার পরিবর্তনটা ঘটে, তার মানে একবারে যদি বলি যে কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, যখন শুধুমাত্র তার বাহ্যিক অবস্থার পরিবর্তনটা ঘটে, তাকে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ বলা হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে যে কি বরফ থেকে পানিতে যখন পরিণত হয়, কিংবা পরবর্তীতে যখন বাষ্প বা গ্যাসে পরিণত হয়। এখানে পানির রাসায়নিক সংকেতটা দেখানো হচ্ছে H2O, এটা তোমরা অনেকবার ব্যবহার করে এসেছো এর আগে, এবং তার যেই গাঠনিক সংকেতটা এবং
হাইড্রোজেন এবং হাইড্রোজেন অক্সিজেন কিভাবে পরস্পরের সাথে মৌলগুলো বা পরমাণুগুলো কিভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, তাদের মধ্যবর্তী একটা বন্ধন কোণ থাকে, সেগুলো নিয়ে হয়তো আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব। কিন্তু আমরা এখানে মূলত যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন উদাহরণ সহ বুঝতে চাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো যে তোমার কাছে ধরে নাও কয়েকটা বরফের টুকরা আছে। তো এই বরফের টুকরাটাকে, বরফটা কি কঠিন, তরল নাকি বায়বীয়? বরফটা হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন বরফটাকে তুমি যখন কক্ষ তাপমাত্রায় রেখে দেবে, সে কি করবে? ধীরে ধীরে পরিবেশ থেকে তাপ গ্রহণ করতে থাকবে, এবং যখন সে পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, এই তাপ গ্রহণ করে সে পানিতে পরিণত হয়ে যাবে। আবার তুমি যখন এই তরল পানিটাকে তাপ দেবে, তখন কি ঘটনা ঘটবে? সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো যে এখানে এই কঠিন বরফের কথা যদি আমি বলি, কিংবা তরল পানি কিংবা জলীয় বাষ্পের কথা যদি বলি, তাদের প্রত্যেকের মানে এই তিন পদার্থেরই যে সংকেতটা, যে আণবিক সংকেতটা, সেটা কি? সেটা হচ্ছে H2O। তার মানে পদার্থটা তো ভিন্ন নয়, একই পদার্থ, শুধুমাত্র সে তার তিন ধরনের ভৌত অবস্থা পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে যখন এই ধরনের পরিবর্তনটা ঘটবে, যেখানে রাসায়নিক গঠন কিংবা অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থাটার বা বলতে পারো ভৌত অবস্থাটার পরিবর্তন ঘটছে, তখনই তুমি তাকে বলবে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। ঠিক আছে? তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কি, এদের শুধু ভৌত অবস্থাটার পরিবর্তন হয়েছে, অর্থাৎ বরফ এই যে কঠিন, পানি তরল, কিংবা বাষ্প হচ্ছে গ্যাসীয়, এই পরিবর্তনটা। আবার আমরা যদি উল্টো কাজটা করি, অর্থাৎ কোনো বাষ্প তোমার কাছে রয়েছে, সে হচ্ছে H2O, জলীয় বাষ্প সংকেত আমরা H2O লিখি, এর আগেও আমরা দেখে এসেছি। একে যদি আমরা শীতল করি, আমরা কিন্তু আবার তরল পানি পেয়ে যাব। এতে করে H2O, তার মানে তার যে রাসায়নিক গঠন বা অভ্যন্তরীণ গঠন, তার কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। তার মানে H2O রয়েছে, কিন্তু এবার তার ভৌত অবস্থাটা হচ্ছে তরল। আবার আরো যদি শীতল করি, তাহলে আমি কি আবার সেই পূর্বের মতন কঠিন বরফ খণ্ডগুলোকে পেয়ে যাব। তাহলে আমি বরফকে তাপ দিয়ে পানি, তাকে তাপ দিয়ে বাষ্প, অথবা বাষ্পকে ঠান্ডা করে পানি এবং পানিকে ঠান্ডা করে বরফ যখন বানাই, এই পরিবর্তনটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। এরপরেই আমরা দেখব রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ কাকে বলা হচ্ছে। আমরা প্রথমে সংজ্ঞাটা দেখে নিই। যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শে আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন কোনো পদার্থে পরিণত হয়ে যায়। এই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। এখন এই রাসায়নিক পরিবর্তনকে আরো সংক্ষেপে আমরা যদি বলতে চাই, তাহলে এরকম হবে জিনিসটা। সেটা হচ্ছে যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন কোনো পদার্থ পরিণত হচ্ছে, তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে নতুন যে পদার্থগুলো উৎপন্ন হয়, তার অণুতে অবস্থিত মৌলগুলো কিন্তু পূর্বের পদার্থ থেকেই আসে। যেমন একটু পরে আমি উদাহরণগুলো দিয়ে আবার ব্যাখ্যা করব পয়েন্টগুলোকে। আরেকটা পয়েন্ট, পূর্বের অণুর মধ্যে বন্ধন সমূহের ভাঙনের ফলে বা ভাঙনের মাধ্যমে বিচ্ছিন্ন আয়ন বা পরমাণু সৃষ্টি হয়। পরবর্তীতে এই আয়ন বা পরমাণুগুলোর মধ্যে নতুন বন্ধন গঠিত হয়ে নতুন অণুর সৃষ্টি হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে পুরাতন বন্ধনের ভাঙন এবং নতুন বন্ধনের গঠনই মূলত রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে আমি উদাহরণ হিসেবে দেখিয়েছি তোমাদের বইয়েরই একটি উদাহরণ, যেটা হচ্ছে কি, আমরা যে প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার করি, তার প্রধান উপাদানটা হচ্ছে মিথেন। আমরা মিথেনের সংকেত জানি CH4। এই মিথেনকে আমরা যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তখনই এখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ শক্তি পাই। তুমি এখানে যোগ চিহ্ন দিয়ে তাপ শক্তিটা লিখে ফেলতে পারো। এই ধরনের পরিবর্তনে আমরা মূলত কি লক্ষ্য করছি, একটু খেয়াল করে দেখো যে মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়া ঘটেছে। তাদের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে। তাহলে মিথেন এবং অক্সিজেন হচ্ছে কি একরকম পদার্থ, তাদের ধর্ম কি এক এক রকম, এবং এখানে যে নতুন পদার্থ দুটি সৃষ্টি হলো, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। এবং খেয়াল করে দেখো পানির ভৌত অবস্থাটা কিন্তু এখানে তরল, লিকুইড। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের ধর্ম কি মিথেন কিংবা অক্সিজেনের মতো? না, সে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা পদার্থ। কিংবা পানির ধর্মটা কি এখানকার মিথেন কিংবা অক্সিজেনের মতন? না, পানিও সম্পূর্ণ ভিন্নধর্মী একটা পদার্থ। তাহলে এটাই বলা হচ্ছিল যে আমি রাসায়নিক পরিবর্তনে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ পাবো।
আরেকটা কথা কি, রাসায়নিক পরিবর্তনে নতুন যে পদার্থটা উৎপন্ন হচ্ছিল তার অণুতে অবস্থিত মৌলগুলো পূর্বের পদার্থ থেকেই আসে। খেয়াল করে দেখো, পূর্বের পদার্থে আমাদের এখানে কে কে ছিল? এখানে ছিল কার্বন, এখানে ছিল হাইড্রোজেন, এখানে ছিল অক্সিজেন। নতুন করে তোমার যে ভিন্ন ধর্ম বিশিষ্ট দুটি পদার্থ সৃষ্টি হলো, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। খেয়াল করলে তুমি দেখতে পাবে এই কার্বন ডাই অক্সাইডে রয়েছে কার্বন এবং অক্সিজেন, এবং পানিতে রয়েছে কি হাইড্রোজেন এবং অক্সিজেন। এরা কোথা থেকে এসেছে? এরা ঠিক পূর্বের পদার্থগুলো থেকেই এসেছে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছিল যে অণুসমূহের বন্ধনের একটা ভাঙ্গন ঘটে, অর্থাৎ মিথেনটা ভেঙে যায়, সেখান থেকে কার্বন এবং হাইড্রোজেনের সৃষ্টি হয়, আবার অক্সিজেনটাও এখানে ভেঙে গিয়ে পরমাণু সৃষ্টি করে। তারপরে আবার কি ঘটে, সেই ভেঙে যাওয়া কার্বন এবং অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন বন্ধন গঠন করে এখানে কার্বন ডাই অক্সাইড অণু সৃষ্টি করে। আবার এখান থেকে ভেঙে আসা হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু সম্মিলিত হয়ে বা নতুনভাবে বন্ধন গঠন করে পানির অণু সৃষ্টি করে। তাহলে খেয়াল করে দেখো, তোমাদের এই পয়েন্টগুলো কিন্তু সবগুলোই সম্পূর্ণরূপে সঠিক এবং উদাহরণের সাপেক্ষে আমরা বিবেচনা করতে পারি। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, কি সেটা? সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এবং ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড তার বিক্রিয়া ঘটে, সেখানে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। খেয়াল করে দেখো যে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তিনটি নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে, যারা কি বিক্রিয়ক থেকে বা পূর্বের পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানেও একই ঘটনা ঘটেছে। এখানে তুমি ক্যালসিয়াম পরমাণু পাবে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন পাবে। ডান পাশেও উৎপাদেও তুমি কি একই পরমাণুগুলোই পাবে, যেমন ক্যালসিয়াম, ক্লোরিন, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। এবং এখানকার বন্ধনগুলো ভাঙনের ফলে, এখানকার বন্ধনগুলো মানে ভাঙনের ফলে যে আয়ন বা পরমাণুগুলো সৃষ্টি হয়েছে তারা মিলেই কি এখানকার নতুন অণুগুলো বা পদার্থগুলো সৃষ্টি করেছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন এখানে আমি একটা উদাহরণ দেখাচ্ছি, সেটা হচ্ছে লোহা। আমরা জানি যে লোহা প্রতীকটা কি, Fe, ফেরাম। ল্যাটিন শব্দ ফেরাম থেকে এসেছে, Fe। তো এই লোহাকে তুমি যখন দীর্ঘদিন বাতাসের উপস্থিতিতে রেখে দেবে, সে বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন করে ফেলে, যেটাকে বলা হয় মরিচা। অর্থাৎ মরিচা লোহার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। ঠিক আছে, এখানে পানিযুক্ত যে ফেরিক অক্সাইডটা আর এখানে যে আয়রনটা অর্থাৎ ফেরামটা, এরা দুইজন কি একই? না, এরা কিন্তু একই না, সম্পূর্ণ ভিন্ন ধর্মী হচ্ছে পদার্থটা হচ্ছে এখানে মরিচা। তার মানে এখানে আমার রাসায়নিক পরিবর্তন ঘটছে। এবার আমি তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা বাসাবাড়িতে সবাই মোম জ্বালিয়েছি। তো এই মোমের জ্বালানোর ফলে এখানে কি ধরনের পরিবর্তন ঘটে? এখানে কি ভৌত পরিবর্তন ঘটে নাকি এখানে রাসায়নিক পরিবর্তন ঘটে? একটু ভেবে দেখলেই তুমি বুঝতে পারবে যে এখানে মোমটা যখন গলে যায়, অর্থাৎ কঠিন মোমটা যখন তাপ পেয়ে বা তাপ গ্রহণ করে বা তাপ শোষণ করে গলে যায়, অর্থাৎ গলিত মোমের সৃষ্টি করে, সেখানে কি তার অভ্যন্তরীণ পদার্থের বা রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু এখানে শুধুমাত্র তার ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে। অর্থাৎ কঠিন মোমটা গলে গিয়ে তরল মোমে পরিণত হচ্ছে বা গলিত মোমে পরিণত হচ্ছে। যেহেতু এখানে শুধুমাত্র আমার কি ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে, এটা হবে ভৌত পরিবর্তন। আবার এই মোমটা এখানে এখানে মোমটা যখন জ্বলে যায়, এই মোমটা যখন পুড়ে যাচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, অর্থাৎ আমরা মোমের জ্বলন বলি বা মোমের দহন তুমি বলতে পারো, তো তখন সে বাতাসের অক্সিজেনের সাথে, এখানে মোমের যে বাষ্পটা সৃষ্টি হয় সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, করে সেখানে কার্বন ডাই অক্সাইড, পানি, আলো এবং তাপ উৎপন্ন করছে। তো আলো এবং তাপ যেহেতু শক্তি, তাদেরকে আমরা বিবেচনায় আনছি না, আমরা শুধুমাত্র এখানে বিক্রিয়ক এবং উৎপাদগুলোকেও যদি বিবেচনায় আনি, খেয়াল করে দেখো মোম এবং অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড এবং পানি সৃষ্টি হয়েছে। এখানে কার্বন ডাই অক্সাইডের ধর্ম কি মোম অথবা অক্সিজেন কারো ধর্মের সাথে মিলে? না, সে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পদার্থ। আবার পানির ক্ষেত্রেও দেখো, সেও কি মোম বা অক্সিজেনের সাথে তার ধর্মের কোনো মিল নেই, সে তার রাসায়নিক ধর্মের বা রাসায়নিক গঠনেরও কোনো মিল নেই, সে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ। একটু আগে তুমি মিথেনে যেমন দেখে এসেছো যে মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে বা পোড়ালে কার্বন ডাই অক্সাইড এবং পানি পাচ্ছি, এখানেও তাই। তাহলে এই পরিবর্তনটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখো, আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত পদার্থের পরিবর্তন মানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তুমি এখন তোমার চারপাশে লক্ষ্য করবে যে তোমার চারপাশে যেই সকল ঘটনাগুলো ঘটে তার মধ্যে কোনগুলো ভৌত পরিবর্তন এবং কোনগুলো রাসায়নিক পরিবর্তন। তাহলে আজকের ভিডিও ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা উভমুখী একমুখী বিক্রিয়া অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।